বছরখানেক আগে আমি এক অদ্ভুত অভিজ্ঞতার শিকার হয়েছিলাম। তখন পৈতৃক ভিটেতে বাস করি। হঠাৎ একদিন পথের ওপর শুনলাম কারোর পায়ের শব্দ। পায়ের শব্দটা চঞ্চল, কেউ যেন আমার ভিটের দিকেই এগিয়ে আসছে। পরক্ষণেই দরজায় টোকা পড়ল। ঠাকুরমশাই, ঠাকুরমশাই বাড়িতে আছেন? আপনার সাথে আমার একান্ত দরকারি কিছু কথা আছে। যদি একটু দরজাটা খুলে দেন খুবই ভালো হয়। আমি দ্বিধা না করে দরজা খুলে দিলাম। দেখলাম বাইরে দাঁড়িয়ে আছে 16-17 বছরের জোয়ান শ্রেণীর একটি ছেলে। আমি তাকে ভিতরে আসতে বলে দরজা বন্ধ করে দিলাম। তাকে প্রশ্ন করলাম, তোমাকে তো ঠিক চিনতে পারছি না, আর আমার এই বাড়ির হদিশ পেলেই বা কি করে? সব উত্তর দেব, কিন্তু দেখুন তো দরজার বাইরে কি কেউ দাঁড়িয়ে আছে? আমি দরজা খুলে বাইরে এক পা রাখতেই আমার সর্বাঙ্গ কেঁপে উঠল। ওই সময়ই পড়ল বাজ, আর বাজের আলোতে দেখলাম যে একটা অস্পষ্ট মূর্তি আমার দরজার থেকে গুনে গুনে 20 হাত দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে। আমি তাকে একটা গুচ্ছ মন্ত্র প্রয়োগ করে তাড়িয়ে দিলাম। বললে বিশ্বাস করবে না, ওই মূর্তিটা চোখের সামনে কিম্ভূত কিমাকার একটা কাকে পরিণত হয়ে ওই তল্লাট ছেড়ে চলে গেল। আমি একটা ধুনুচি ধরিয়ে সেইটা দরজার বাইরে রেখে দিলাম। আমার মন হালকা হয়ে এলো। আমি ছেলেটাকে গিয়ে বললাম, তোমার পরিচয় আমাকে সম্পূর্ণটা খুলে বলো। দেখে শুনে তো মনে হচ্ছে তুমি মারাত্মক বিপদের মধ্যে পড়েছ, কিন্তু কি হয়েছে? ঠাকুরমশাই, সে লম্বা ফিরিস্তি। নিজের দোষেই আজকে ভুগছি। আমার লোভ আমাকে শেষ করে দিয়েছে ঠাকুরমশাই। আমার আর ফিরে যাওয়ার উপায় নেই। এখন সামনে একটাই পথ খোলা, সেটা হলো মৃত্যু। মৃত্যুকে আলিঙ্গন করে এই জীবনটা শেষ করে দিতে হবে বলে মনে হচ্ছে। না, মৃত্যুই শেষ নয়। তুমি যখন আমার কাছে এসেছো তখন নির্দ্বিধায় সব কিছু আমাকে খুলে বলতে থাকো। আমি ছেলেটির কাছ থেকে সব কিছু শোনার জন্য উদ্গ্রীব হয়ে রইলাম। ছেলেটি বলতে শুরু করলো, ঠাকুরমশাই, আমার নাম নরনারায়ণ সেন। আমার নিবাস পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া গ্রামে। আমি ওই গ্রামেরই একজন সৎ ব্রাহ্মণের সন্তান। আমার বাবার কিছু ধানি জমি আছে, আর সেই সাথেই আমার বাবা যজমান বাড়িতে পুজো পাঠ করে। এইবার আসি আসল কথায়। আমি 16 বছর বয়সী এক ছেলে। আমার এই বয়সে যে বাড়ির দায়িত্ব নেওয়াটা উচিত, সেই কথাটা আমার বাবা আমাকে বারবার বলতে থাকে। যেহেতু আমি একটু আলসে প্রকৃতির মানুষ, তাই কাজকর্মে আমি তেমন একটা নেই। এর মধ্যেই সব থেকে সর্বনেশে কাণ্ড যেইটা হলো, সেটা হলো গিয়ে আমার বাবা একদিন যজমান বাড়ি থেকে ফিরছিলেন। ওই রাত্রিটা ছিল দুর্যোগের রাত্রি। বাবা পথের মধ্যে দুর্ঘটনার শিকার হয়। একটা গাছের ডাল বাবার পায়ের উপরে পড়ে বাবাকে একেবারে চলৎশক্তিহীন করে দেয়। অগত্যা ডাক্তার ডাকিয়ে বাবাকে চিকিৎসা করাতে গিয়ে সঞ্চিত অর্থ শেষ হয়ে যায়। আমাকে আমার মা বারবার একটা কাজ খোঁজার কাজে নিযুক্ত হতে বলে। এই জিনিসটা ক্রমেই চলতে চলতে জল অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে। এই নিয়ে পরিবারের সাথে আমার অশান্তির কোনো অন্ত ছিল না। একদিন তো মা প্রতিবেশীদের সামনেই দিল 2-4 কথা শুনিয়ে। আমার আত্মসম্মানে আঘাত লাগার দরুন দিলাম বাড়ি ছেড়ে।
পণ করলাম অনেক ধনী হয়ে আমি বাড়ির চৌকাঠ মারাবো, নয়তো নয়। বাড়ি ছেড়ে তুমি কোথায় যাবে সেইটা কি আগে থেকে কিছু ঠিক করা ছিল? না ঠাকুরমশাই, আমি নিরুদ্দেশ হয়ে যাই বলতে পারেন। শুধু ধানের জমি আর অগুন্তি গাছগাছালির সমারোহ। প্রায় ঘণ্টাখানেক হাঁটাহাঁটি করে দেখতে পেলাম দূরে একটা ভগ্নপ্রায় মন্দির। মন্দিরটা অবশ্য শ্মশান লাগোয়া। ওই কারণেই একটু ভয় ভয় হচ্ছিল। তবু মাথা গোজার একটা ঠাঁই দরকার হয় ঠাকুরমশাই। আমি ঠিক করলাম সেদিনটা মন্দিরে থেকে তারপরের দিন আবার পথ হাঁটা শুরু করব। কিন্তু আমার নিয়তিতে সেটা ছিল না ঠাকুরমশাই। আমি ওই মন্দিরের চাতালে দুপুরটা কাটিয়ে দিলাম। ওই এলাকায় সারাদিনে একটা মানুষের দেখা পেলাম না। সন্ধ্যার সময় তোমার ভয় করছিল না? গায়ে একটু শিরশির করছিল, কিন্তু বিশ্বাস করুন আমার মনে তখন জেগে উঠেছিল অপমান ভাব। কিভাবে অধিক সম্পত্তি অধিকারী হব সেটাই ভেবে আমি মরছিলাম। একসময় তো ভাবলাম যে পাশের গ্রামে নিমে ডাকাতের আড্ডায় যাব, সেখানে গিয়ে যোগাযোগ করলে হয়তো আমার একটা হিল্লে হয়ে যাবে। আসলে শুনেছিলাম সেখানে লোক নেবে। ওই চিন্তাটা মাথায় আসতেই আমি উৎফুল্ল হলাম। সারাদিন টই টই করে ঘুরে শেষমেশ সন্ধ্যের দিকে আবার চলে এলাম মন্দিরে। তন্দ্রার একটা ভাব আমাকে গ্রাস করলো ধীরে ধীরে। রাতের দিকে কিছু কি অনুভব করলে? আগে হ্যাঁ ঠাকুরমশাই, রাতের দিকে কে যেন আমার দেহ স্পর্শ করে রুক্ষ কণ্ঠে বলে ওঠে, এই 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 তুই এখানে কি করছিস? তোর সাহস তো কম নয়, তুই শ্মশানে শুয়ে আছিস। পথশ্রমে আমি ক্লান্ত, আমাকে আজকে রাত্রিটা এখানে থাকতে দিন দয়া করে। যার সাথে তুমি কথা বলছিলে সে দেখতে কেমন ছিল? লাল বসন পরিহিত, খুব রুগ্ন শ্রেণীর তান্ত্রিক গোছের কেউ আমার দিকে তার ভাটার দৃষ্টি নিয়ে চেয়ে আছে। তার ওই জ্বলন্ত দৃষ্টি দেখে সত্যি ভয় হলো। তারপর সে আবার হাতে ধরেছিল কঙ্কালের মাথা। বাবা, কঙ্কালের মাথার ওপর সে চক্রাকারে ঘুরিয়ে বিড়বিড় করছিল, সে একবার আমার দিকে চাইল, আর এমনভাবে চেয়ে রইল যেন আমার অন্তরের সম্পূর্ণটা সে পুঁথির মতো পড়ে নিতে পারবে। আমি ভয় আড়ষ্ট হয়ে রইলাম। ইচ্ছের বিরুদ্ধে গিয়েও 1 ইঞ্চি নড়তে পারলাম না। অগত্যা আমাকে ঠায় বসে থাকতে হলো। কিছুক্ষণ এইভাবে তাকিয়ে থাকার পরে ওই সাধু আমাকে বলে ওঠে, বুঝেছি। তুই যে অভীষ্ট সিদ্ধির কারণে পথে পথে ঘুরে বেড়াচ্ছিস, সেই অভীষ্ট সিদ্ধি আমিই তোকে করে দেব। গ্রামে ফিরে গেলে তোর মতো বড় মানুষ আর কেউ হবে না। তাই নাকি বাবা? হ্যাঁ রে বেটা, কিন্তু কিছু পেতে গেলে যে কিছু দিতে হয় রে। তুই যদি আমার একটা কাজ করে দিস তাহলে আমি তোকে সেই সম্পত্তির হদিশ বলে দেব। আমি তখন উত্তেজনায় কাঁপতে শুরু করি। আবেগপ্রবণ কণ্ঠে বলে উঠি, বলুন না আমাকে কি করতে হবে? নিজের প্রাণটা ছাড়া আমি সব কিছু ত্যাগ করতে রাজি। গ্রামের মানুষ যেভাবে আমাকে হেনস্থা করেছে তাতে আমি ভীষণ ক্রোধিত। ঠাকুরমশাই, ওই তান্ত্রিক লোকটা আমাকে ওই দিন আরও উস্কে দিল। উনি বললেন, তুই কি এদের এমনিই ছেড়ে দিবি? এদের কঠিনতম শাস্তি দিবি না? এদের কয়েকজনের মৃত্যু পরোয়ানা যে তোকেই বইতে হবে রে। ঠিক আছে, বেশি সময় নেই। কালকে পড়ছে অমাবস্যা। ওই যে শ্মশানটা দেখছিস, ওটা বেশ জাগ্রত শ্মশান। রাত্রের দিকে আরো জাগ্রত হয়ে ওঠে। কালকে সন্ধ্যার পর তুই একটা কাকের ডাক শুনতে পাবি। ওই কাকই তোকে ঠিকই পথের হদিশ দেবে যে কোথায় তোকে যেতে হবে। আমি সাধুকে জিজ্ঞাসা করলাম,
কিন্তু আমাকে কি কাজ করতে হবে কই সেইটা তো বললেন না। ওই শ্মশানের দক্ষিণ দিকে একটা জায়গা আছে, ওইখানে মাটির নিচে একটা বিরাট সিন্দুক আছে। ওই সিন্দুকটা তোকে খোদাই করে বের করতে হবে, কিন্তু তুই নিজে সে পথ চিনে ওইখানে যেতে পারবি না। কালকে ঠিক সময় ওই কাক তোকে নিয়ে যাবে। ঠাকুরমশাই এই কথা বলেই ওই সাধু কই যেন অদৃশ্য হয়ে গেল। আমি ধর্মরিয়ে উঠে বসলাম, তাকিয়ে দেখি যে আধার হয়ে আসছে চারিদিকে। দূর থেকে শেয়ালের দল ডেকে উঠেছে, আর অদৃশ্য কারোর যেন ফিসফিসে শব্দ শুনতে পাচ্ছিলাম। প্রথম দিকে আমি ভেবেছিলাম হয়তো এটা স্বপ্নই, কিন্তু আমার ভুল ভাঙতে বেশি দেরি হলো না। কেন, কি দেখলে যে সেটা সত্যি বলে মনে হলো? সাধু আমার পাশেই বসে কথাগুলো বলেছিল। আমি লক্ষ্য করলাম যেইখানে উনি বসেছিলেন ওইখানে কিছুটা রক্ত পড়ে আছে, আর এক রাশ ছাই অবধি পড়ে আছে। আমার স্পষ্ট মনে ছিল যে আমার পাশে এমন কোনো জিনিসই ছিল না। সবচাইতে বেশি যেটা অবাক করলো সেটা হলো এইটা। বলেই সে আমার সামনে তার ডান হাতটা বাড়িয়ে দিল। দেখলাম তার কবজিতে বাঁধা আছে শক্ত করে কালো সুতোর তাগা। ওই তাগাটার ওপর আটকানো আবার একটা ছোট্ট কঙ্কালের খোদাই করা মুখ। আমি তাকে এইবার অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এইটা তুমি কোত্থেকে পেলে? তোমাকে কি ওই সাধু পরিয়ে দিয়েছিল? সেইটাই তো বুঝতে পারছি না ঠাকুরমশাই। ওই সময় নির্জন শ্মশানেও আমার একই কথা মনে হয়েছিল। আমি একবার ভেবেছিলাম যে কি দরকার এইসব করে, শ্মশান থেকে বেরিয়ে যাই। কিন্তু ওই সময় আমার হাতে কিসের একটা যেন টান পড়ল। চেয়ে দেখি যে হাতের সেই তাগাটা উজ্জ্বল হয়ে উঠেছে। এই যে এইটা। প্রচণ্ড উত্তপ্ত হয়ে উঠেছিল এই তাগাটা। আমি যেন কারোর ইচ্ছেধীন হয়ে পড়েছি। নিজেকে নিয়তির হাতে ছেড়ে দিয়ে আমি পরের দিন সকালের জন্য অপেক্ষা করলাম। কিন্তু আশ্চর্য কাণ্ড কি জানেন ঠাকুরমশাই? আমার ঘুম কিন্তু সকালে ভাঙল না। আমি যখন চোখ খুললাম ওই সময় চেয়ে দেখি যে আমি একটা গাছের নিচে পড়ে আছি। একসময় উদ্ভ্রান্তের মতোই দৌড়তে গিয়ে আমি হোঁচট খেয়ে মাটিতে পড়ি। পায়ের নিচে দেখলাম যে একটা ভাঙা মালসা পড়ে আছে। আমি বুঝতে পারলাম যে আমার এইখান থেকে পালানোর চেষ্টা বৃথা। আমাকে এইখানে ওই সাধু তান্ত্রিকের কথা মতোই চলতে হবে। আমি যে তাকে কথা দিয়ে ফেলেছি। শ্মশানের ধারে যে নদীটা ছিল ঠাকুরমশাই, ওইখানেই সারা দিন বসে থেকে আমার সময় কেটে যেত। একসময় তো ভয় পেয়ে চিৎকার করে বলে উঠলাম। কেন, কি দেখে চিৎকার করলে? দেখলাম যে নদীর জলে একটা মেয়ের মৃতদেহ ভেসে বেরোচ্ছে, আর তার ঘাটটা ঠিক আমার দিকেই ঘুরিয়ে রাখা। ওই রকম দৃশ্য দেখলে কারই বা মাথা ঠিক থাকে বলুন ঠাকুরমশাই? এইভাবেই নেমে এলো শ্মশানের বুকে রাতের অন্ধকার। কিন্তু সারা শ্মশান জুড়ে শুরু হয়ে গেল কা কা ধ্বনি। কান পাতা দায় ওই শব্দে। আমি ওই সাধুর কথা মনে করলাম। ওপরের দিকে তাকিয়ে দেখি একটা বিরাট আয়তনের কাক আমার দিকে তার প্রখর লাল রঙের দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। সে তার প্রমাণ মাপের ডানা মেনে চলল আমার দিকে, আর আমি সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবেই চলতে শুরু করলাম, যেন কেউ আমাকে নিয়ে যাচ্ছিল ওই দিকে। অনেকটা চলার পরে শেষমেশ দেখি যে দুইটি জামরুল গাছ একসাথে দাঁড়িয়ে আছে, তাদের শাখা প্রশাখা বিস্তার করে। তার নিচে একটা উঁচু ঢিবি মতো। ওই ঢিবির নিচে ওই কাকটা চক্রাকারে ঘুরতে ঘুরতে কা কা করে 3 বার ডাকাডাকি করল। তারপর চোখের সামনে থেকে শুধু অদৃশ্য হয়ে গেল। কেউ যেন এইবার আমার কানের কাছে বলল,
বেশি দেরি না করে খোঁড়া শুরু কর। আমিও কোদাল হাতে এগিয়ে গেলাম এবং মাটি কোপাতে লাগলাম সজোরে। অবশেষে আমি ঠং করে একটা আওয়াজ পেলাম। 2 হাত দিয়ে মাটি সরিয়ে দেখি, হ্যাঁ, সত্যি একটা প্রমাণ সাইজের সিন্দুক পোতা আছে। ওইটা যেন তেন ভাবে বাইরে বের করলাম, কিন্তু খুলতে গিয়েই মাথা ঘাম পায়ে এসে পড়ার জোগাড় হলো ঠাকুরমশাই। দেখি সেইটা তালা বন্ধ ছিল। তালার গায়ে পুরোভাবে পেঁচিয়ে রাখা দেখলাম লাল রঙের শালু কাপড়। আর ওই শালু কাপড়টাই আবার তাগা দিয়ে এমনভাবেই পেঁচানো যে সহজে কেউ খুলতে পারবে না। আমিও হাল ছেড়েই দিচ্ছিলাম, কিন্তু ওই সময় আমার কবজিতে থাকা ওই ধাগাটা আগুনের মতো উত্তপ্ত হয়ে উঠল। আমি চেষ্টা করতে লাগলাম আর ধীরে ধীরে কাপড়ের পরত খুলতে থাকি। একসময় বাজ পড়ল করাত করে, আর ওই বাজের আলোতেই উদ্ভাসিত হয়ে উঠল চারিদিক। সেই সময় চোখে পড়ল সিন্দুকের মধ্যে আটকে রয়েছে নরকের কালো শক্তি। সে জীবন অতিষ্ঠ করে তুলবে। আমি এবার তালাটা খুলে ফেললাম। তালাটা এইবার নিজের থেকে অনেকটা খুলে গেল। তালা খুলতেই দেখলাম যে কালো ধোঁয়ার মতো চারপাশটা ভরে গেছে। তাই দেখে আমি ভীষণ ভয় পেয়ে পিছনে সরে গেলাম। খোনা সুরে কেউ যেন ক্রমেই অট্টহাসি করে যাচ্ছিল। আমি ভয়ে পেয়ে পিছনে সরে গেলে ওই কালো ধোঁয়া আমাকে ঘিরে ধরল। তারপর যে কি হলো ঠাকুরমশাই, আমার কিছু মনে নেই আর। এতক্ষণ নিজের কথা বলতে বলতে সে হাঁপিয়ে উঠেছিল। আমি ঠিক ঠাহর করতে পারছিলাম ও কি বলতে চাইছে। আমি তাকে আশ্বাস দিয়ে বললাম, কালকেই তোমার গ্রামে যাব, চিন্তা করো না। ছেলেটি ওই দিন আমার ঘরেই শুয়ে পড়ল। কিন্তু রাতেই ঘটল একটা কাণ্ড। রাতের বেলা আমি খাটে শুয়ে আছি, এই সময় বাইরে আমার পোষা ছাগলটার তীব্র চিৎকার শুনলাম। চিৎকার শুনেই আমি বিছানায় উঠে পড়লাম। তারপরে নিচের দিকে তাকিয়ে দেখি যে ওই ছেলেটি নেই। ওই সময় অন্ধকারে দেখতে পেলাম একটা নারকীয় দৃশ্য। ওই ছেলেটি খুঁটির সাথে বেঁধে রাখা আমার পোষা ছাগলটার গলা কামড়ে ধরেছে। ওই দৃশ্য দেখা মাত্রই আমি মধু সুন্দরী দেবীকে স্মরণ করলাম, আর যেই আমি তার দিকে এগুতে গেলাম সে হিংস্রভাবে বলে উঠল, খবরদার, তুই যদি আমার সামনে আসিস তাহলে তোকে প্রাণ হারাতে হবে। আমি ক্রুদ্ধ স্বরে বললাম, আর তুই যদি ওই ছেলেটির উপর থেকে নিজের কুপ্রভাব না কমাস তাহলে কিন্তু মন্ত্রপুত জলের ছিটেতে তোর অন্তিম সংস্কার করে ছাড়বো, ভেবে দেখ। কিচ্ছু করতে পারবি না তুই, কিচ্ছু না। তোর যদি সাহস থাকে তাহলে আমাকে এইখান থেকে সরিয়ে দেখা একবার। আমি এইবার ঘরে ঠাকুরের আসন থেকে ঘটি ভর্তি গঙ্গা জল নিয়ে এলাম। তারপর ওই জল হাতের তালুতে কিছুটা ঢেলে নিয়ে সেইটা ঠোঁটের কাছে এনে বিড় বিড় করে গুচ্ছ মন্ত্র পড়লাম, আর নিজের চুলের কিছুটা টেনে ছিঁড়ে ফেললাম। তারপর তার দিকে নিক্ষেপ করলাম। মুহূর্তের মধ্যে কাজ হলো, ছেলেটি ছিটকে পড়ল। কিছুক্ষণ পরে ওই ছেলেটি জ্ঞান ফিরে পেয়ে স্বাভাবিক কণ্ঠেই বলে উঠল, ঠাকুরমশাই, আমার কি হয়েছিল? আমি এখানেই বা কি করছি? কিছুই না, রাত অনেক হয়েছে, তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো। ছেলেটি গিয়ে শুয়ে পড়ল। সে যখন গভীর নিদ্রামগ্ন, সেই সময় আমি তার চারপাশ ঘিরে কেটে দিলাম গণ্ডি, যাতে এমনটা তার সাথে আর না হয়।
আপনি কি করলেন বাকি রাত্রিটা? বাকি রাত্রিটা আমি ভেবে কাটিয়েছিলাম যে কিভাবে ছেলেটিকে ওই বিপদ থেকে উদ্ধার করা যায়। কেননা মহা সংকটে পড়েছিল সে। আমি করলাম কি, আমাদের বাড়ির পাশেই যে চণ্ডী মণ্ডপ ছিল, ওইখানে যে দালানটা আছে, সেইখানে গিয়ে আগুন জ্বালিয়ে একটা প্রক্রিয়া করলাম। সাথে সাথে দেখলাম যে ওই প্রক্রিয়ার গুণে আগুনটা নিভে গেল। অর্থাৎ ছেলেটির আয়ু খুব বেশি দিন আর নেই। যা করার আমাকে দ্রুত করতে হবে। চিন্তায় আমার গোটা রাত্রিটা কেটে গেল। পরের দিন ভোরবেলা আমার সাথে এসে চলল গরুর গাড়ি করে তার গ্রামের বাড়ি। গ্রামে ঢোকার মুখেই গ্রামের লোকেরা তাকে দেখতে পেয়ে যে যেখানে ছিল সেইখান থেকে দ্রুত পালিয়ে গেল। কেউ আবার জোরে বলে উঠল, ওরে আবার এসেছে, পালিয়ে যা, যে যেইখানে আছিস পালা, আবার এসেছে আমাদের অনিষ্ট করার জন্য, চলে যা বলছি। আবার কোনো সাধুকে সাথে করে এনেছে। আমি গরুর গাড়ি থেকে নেমে এগিয়ে গেলাম তাদের দিকে। তাদের সাথে কথা বলতে গিয়েই বুঝলাম যে কেউ আমার সাথে কথা বলতে আগ্রহী অবধি নয়। আমি এইবারে নিচু হয়ে মাটির দিকে তাকিয়ে আমার বাম হাতের তালুটা রাখতেই মাটির ভিতর থেকে একটা কালো রঙের কি যেন আমার হাতের তালু শুষে নিল। আমি স্পষ্ট বুঝলাম যে গ্রামের লোকেদের ভয় পাওয়া অমূলক নয়। আমি এইবার ওই গ্রামবাসীদের আশ্বস্ত করতে জিজ্ঞাসা করলাম, আমাকে একটা কথা বলুন, আপনারা এমন ভাবে ভয় পাচ্ছেন কেন? সম্পূর্ণটা খুলে না বললে আমি কিভাবে বুঝবো? আর একটা কথা বলছি, আপনারা আমাকে যেমনটা ভাবছেন আমি কিন্তু তেমনটা নই। আমি আসলে শুভ শক্তির উপাসক। ওকে সবাই গ্রাম থেকে বের করুন। ওই অপয়া ছেলেটা যতদিন থাকবে আমাদের গ্রামে, ততদিন একের পর এক দুর্ঘটনা লেগেই থাকবে। ও কেন আমাদের গ্রামে আবার ফিরে এসেছে সেই কৈফিয়ত দিন আগে, তারপরে আমরা বিবেচনা করব। যে কথাগুলো বলছিল তার হাক ডাকে গ্রামের অনেকগুলো মানুষ আমাকে ঘিরে ধরল। তাদের চোখে যে কি ক্রোধ প্রকাশ পাচ্ছে তা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না বিভূতি। আমি ভাবছি এই সময় এইখান থেকে বোধহয় পালিয়ে গেলেই মঙ্গল। কিন্তু ওই মুহূর্তে পালিয়ে গেলে ব্যাপারটা আরো বিগড়ে যাবে, তাই আমি সাহস করে ওখানেই দাঁড়িয়ে রইলাম। ভিড়ের মধ্যে থেকে একজন কম বয়সী মেয়ে বলে উঠল, আপনি কে সেটা আমি ঠিক জানি না, কিন্তু দেখে সাধক মানুষ বলেই মনে হচ্ছে। তাই শুনে রাখুন, ওই ছেলেটা ফিরে আসার পর থেকেই আমাদের গ্রামের মধ্যে একের পর এক হাঁস মুরগি চুরি হচ্ছে। আমার ছোট ভাই সে একদিন তো নিজে দেখে এসেছে যে ওই ছেলেটা মাঠে চড়তে থাকা একটা ছাগলের গলায় দাগ বসিয়ে দিয়েছে। ও কি আর মানুষ আছে ভাবছেন? ওকে পিশাচ ভর করেছে। আর এই দিকে আসুন, একটা জিনিস দেখাচ্ছি। আমি ওই মেয়েটির পথ অনুসরণ করে চলতে গিয়ে দেখলাম যে একটা বাড়ির সামনে পড়ে আছে শ্মশানের পোড়া কাঠ কুট আর একটা কঙ্কালের মাথা। শুধু পড়ে আছে বললে ভুল হবে, যেখানে ওইগুলো নিক্ষেপ করা হয়েছে সেইখানে 5 তারা একটা নকশা কাটা আছে। এটুকু দেখিয়েই ওই মেয়েটি ক্ষান্ত হলো না, সে সোজা ভিতরে চলে গেল। ভিতর থেকে নিয়ে এলো একটি পোয়াতি মেয়েকে। মেয়েটা মোটেই সুস্থ নেই, তার শরীরে জরার ছাপ স্পষ্ট। তাকে দেখিয়ে বলল, এই হচ্ছে আমার দিদি। সে 6 মাসের পোয়াতি। কালকে থেকে হরহর করে বমি করছে আর অকারণেই ভয় পেয়ে আছে। দেখে বলুন, আর কি বাঁচবে? এই সমস্ত কাজের জন্য নরনারায়ণ দায়ী। আমি নিজে ওকে এসব করতে দেখেছি, তাও আবার রাতের আধারে। আমি মেয়েটিকে দেখেই বুঝলাম মেয়েটির ওপর মারাত্মক নজর পড়েছে।
ওই দিনের মতো আমি ওইখান থেকে চলে এলাম। তারপর গোটা গ্রাম চষে বেড়ালাম। ঘুরতে ঘুরতে আমি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলাম, যে জায়গাটার কথা ওই ছেলেটি আমাকে আগেই বলেছিল। বিরাট শ্মশান। শ্মশানে এক অপার শান্তি বিরাজ করছে। আমি ওইখানে ঢুকেই একটা দিব্য তেজ অনুভব করলাম। নদীর কাছে একটা বড় ভাঙা ঘাট ছিল, সেইখান থেকেই সেই তেজটা বিচ্ছুরিত হচ্ছিল। আমি ওই দিকে তাকিয়ে দেখি জলের নিচে কিছু একটা আছে। স্বচ্ছ জলের নিচের থেকে ওই জ্যোতিপুঞ্জটা আমি দেখতে তো পাচ্ছিলাম বটেই, উপরন্তু সেইখান থেকে ভেসে আসছিল কথা। কেউ যেন অগভীর জলরাশি থেকেই বলে উঠল, তারানাথ, সামনে এগিয়ে এসো। আমাকে এইখান থেকে তুলে নিয়ে তারপর আমার আরাধনা করো, তাহলেই এই বিপদ থেকে গ্রামের লোকেরা বেঁচে যাবে। আমি তোমাকে উপায় বলে দেব। আমি ওই কণ্ঠ শুনেই দুই হাত বুকের কাছে জড়ো করে নিলাম। তারপর ধীরে ধীরে বুক অবধি জলে নেমে দুই চোখ বুজে বললাম, আপনি যেই হন, আমাকে উপায় বাতলে দিন। যে বিপদ এই গ্রামে ঘনিয়ে এসেছে, সেইখানে তো গ্রামবাসীরা নির্বিকার থাকতে পারছে না। আমাকে বলুন, আমি এই ক্ষেত্রে কি করতে পারি? এই শ্মশানেই আছে একটা আসন। তোমাকে ওই সিদ্ধাসন খুঁজে বার করতে হবে। ওই সিদ্ধাসনের ক্ষমতাকে তোমায় আবার জাগিয়ে তুলে ওই প্রেত তান্ত্রিককে বন্দি করতে হবে। এই কাজটা খুবই সহজ। যে করেই হোক একবার শুধু ওই ছেলেকে বসিয়ে তার উপর লাল রঙের তরল রক্ত চন্দন দিয়ে অভিষেক করে দাও। তাহলেই তার দেহ থেকে ওই তান্ত্রিকটা বেরিয়ে আবার নিজের জায়গায় বন্দী হয়ে যাবে, আর গ্রামের দুর্যোগ কেটে যাবে। কিন্তু সেই আসন এই বিরাট শ্মশানের কোন দিকে? আমার এই মূর্তিটা তুলে নাও জল থেকে। তারপর এই বিগ্রহটা নিয়ে শ্মশানের অভিমুখে হাঁটতে থাকো। একসময় ওই মূর্তিটা উত্তপ্ত হয়ে উঠবে, আর যেখানে রাখবে ঠিক তার পাশেই ওই মূর্তি একটা পত্রবহুল শাখা প্রশাখাযুক্ত বৃক্ষে পরিণত হবে। যখন এটা হবে, তখন মনে করবে যে তোমার প্রতিটি পদক্ষেপ সঠিক। আমি দেবীর কথাই অক্ষরে অক্ষরে মেনে নিলাম। দুই চোখ বন্ধ করে জলের নিচে দুই হাত বাড়িয়ে দিলাম। তারপর একটা কিছু হাতে ঠেকতেই সেইটা তুলে নিলাম। তারপর ধীরে ধীরে চোখ খুলতেই আমি অবাক হয়ে গেলাম। কেন? বিভূতি, দেখলাম যে একেবারে ছোট্ট আকারের একটা স্বর্ণ মূর্তি। ওই মূর্তি জলের নিচে কে যে ফেলে দিয়েছিল কে জানে, কিন্তু আমার ওই সব সন্ধানের সময় তখন ছিল না। আমি ওই সময় শ্মশানের দিকে হাঁটতে শুরু করলাম। পশ্চিম দিকে যখন হাঁটা শুরু করেছি, ওই সময় আমি হাতের তালুতে তাপ অনুভব করলাম। আমি এইবার ওই মূর্তিটি মাটিতে রেখে দিলাম, আর মাটির স্পর্শ পেয়েই সেই মূর্তি বিরাট একটা গাছে পরিণত হলো। সবটাই যেন ভোজবাজির মতো মনে হচ্ছিল। এইবার আমার পথ খুব পরিষ্কার জানা ছিল। আমি একটা মোটা কাঠ নিয়ে নিচের মাটি কিছুটা খুঁড়তেই আবিষ্কার করলাম যে মাটির নিচের অংশটি বেশ ফাঁপা। আমি এও দেখলাম যে নিচে মাটি কেটে কয়েক ধাপ সিঁড়ি বানানো আছে। সভয়ে আমি নিচে নেমে গেলাম। নিচে গিয়ে সোজাসুজি দেখতে পেলাম একটা চৌকোনো মতো আসন আছে।
দিনের আলো শেষ হয়ে আসছে যখন, তখন ওই ছেলেটিকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এলাম এইখানে। নিয়ে আসার পরেই আবার নামলাম ওই মাটির নিচে। নিচে নেমে যেই তাকে ওই আসনে বসাতে যাব, সেই সময় সে বহুবার আমাকে বাধা দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু আমি তাকে মন্ত্র দিয়ে বশ করে ফেললাম। সে শান্ত হলো। তারপর কি হলো ঠাকুর মশাই? যেমনটা ওই দেবী বলেছিলেন ঠিক সেরকমই হলো। সে আসনে বসে পড়ল, কিন্তু তাকে ঘিরে জমতে থাকলো এক রাশ কালো ধোয়ার কুণ্ডলী। আমি আর দেরি করলাম না, তার দেহের ওপর লাল রঙের রক্তচন্দনটা পুরোটাই ঢেলে আমার গলায় পরিহিত রুদ্রাক্ষের মালাটা স্পর্শ করিয়ে দিলাম। ব্যাস, তাতেই কাজ হয়ে গেল। ছেলেটির হাতে থাকা ওই তাগাটা নিজের থেকেই খুলে গেল, আর সেটা অদৃশ্য হলো। ঠিক সেই সময়ই কেউ যেন চিৎকার করে উঠল, না! আর আসনটা ধীরে ধীরে মাটির নিচে প্রবেশ করল। এইভাবেই তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করেছিলাম, আর সেই গ্রামটিও গিয়েছিল বেঁচে। এই কারণেই বলে, বেশি লোভ করা একেবারে অনুচিত, এতে ফল হয় খারাপ। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।